জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। বুধবার তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ফলে আজ থেকে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা ও কামালকে। জুলাই অভ্যুত্থানে চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, উস্কানির ৫টি অভিযোগে বিচার হয়েছে। এর মধ্যে ৩টি অভিযোগে তার মৃত্যুদণ্ড ও প্রথম ২টি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফেরাতে ভারতকে চিঠি পাঠায় ঢাকা, কিন্তু সেই চিঠির জবাব এখনও আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব কবে আসবে তা কেউ জানে না। তাছাড়া দিল্লির কাছ থেকে এত দ্রুত উত্তর আশাও করে না ঢাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের আগে তাকে ফেরাতে দিল্লিকে একাধিকবার চিঠি দেয় ঢাকা, কিন্তু সেসব চিঠির কোনো জবাব আসেনি। এবার রায়ের পর তাকে ফেরাতে আবারও চিঠি দেয় ঢাকা। আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখন, কাজে এটা একেবারে কালকে আমাকে এই ১ সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে যেন ফেরত দেওয়া। আমি মনে করি না এই কমার্শিয়াল একটা ডিলের উপরে আমাদের সার্বিক সম্পর্ক নির্ভরশীল হবে। অবশ্যই রাষ্ট্রদূত চেষ্টা করবেন যেন তার দেশের যে ব্র্যান্ড আছে সেটা বিক্রি হয়, এটা স্বাভাবিক, এটা তার দায়িত্ব। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য করা বাংলাদেশের অনুরোধে ভারত পর্যালোচনা করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার এ তথ্য জানিয়েছেন। মুখপাত্র বলেন, বিষয়টি ভারতের চলমান অভ্যন্তরীণ বিচারিক ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই করা হচ্ছে। সম্প্রতি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে নতুন করে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল এসব কথা বলেন। Yes, we have received the request and this request is being examined as part of ongoing judicial and internal legal processes. We remain committed to the best interests of the people of Bangladesh, including peace, democracy, inclusion and stability in that country, and will continue to engage constructively in this regard with all stakeholders. পূবালী ব্যাংকের একটি এবং অগ্রণী ব্যাংকে দুটি জব্দ করা লকার থেকে পাওয়া ৮৩২ ভরি সোনার গয়না ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বলে নিশ্চিত করেছে দুদক। তবে ৮৩২ ভরির মধ্যে কার অংশ কতটা এবং তাদের জমা দেওয়া সম্পদ বিবরণীতে এই তথ্য রয়েছে কিনা এখন তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার সংশ্লিষ্টদের উপস্থিতিতে লকার 3টি খোলা হয়। আমাদের দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত লকার খোলার অনুমতি দিয়ে থাকে। প্রাপ্ত মালামাল লকার খোলার পরে অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নম্বর 751, যাতে আনুমানিক 422.26 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকের নামে থাকা লকার নম্বর 753 খোলার পর 410.25 ভরি স্বর্ণ পাওয়া যায়। মোট দুটি লকারে, অগ্রণী ব্যাংকের দুটি লকারে 832.51 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। শেখ হাসিনার রায়সহ ট্রাইব্যুনাল ও এর বিচার নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে গুরুতর আদালত অবমাননার অভিযোগে শুনানি হবে রোববার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশনের দাখিলকৃত অভিযোগের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেয় ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রায় না মানা আদালতের স্পষ্ট অবমাননা বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার শেষ সাক্ষী মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামের জেরা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলের মামলার এই জেরা অনুষ্ঠিত হয়। এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 24 জন। মামলায় আসামি 8 জন হলেও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক আছেন। সেই সাথে একজন আসামি বলতে পারেন যে আমি এই রায়ে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি এগ্রিভড, আমি এর বিরুদ্ধে অ্যাপিল করব, কিন্তু রায় মানি না, এই কথা বলাটা স্পষ্টভাবে কন্টেম্প্ট অফ কোর্ট। এটা আমরা মনে করি অনারেবল ট্রাইব্যুনাল কোনো আবেদনের ভিত্তিতে অথবা সমটো একটি শোয়িং কজ অর্থাৎ তাকে নোটিশ দিয়ে তার কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এবং সর্বোচ্চ শাস্তি হিসাবে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অথবা 5,000 টাকা জরিমানা অথবা দুটোই দিতে পারেন। মেধাবীদের আগেই বেছে নিয়ে তাদের মধ্য থেকে বিভিন্ন জেলায় এসপি পদে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে, এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে ওসিদেরও লটারির মাধ্যমে দায়িত্ব দেওয়া হবে। কৃষি মন্ত্রণালয়ে সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। এদিকে 64 জেলার এসপি পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইউসুফ আলী রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 64 জেলার মধ্যে পুলিশ সুপার পদে 18 জন বাদে বাকিদের লটারির মাধ্যমে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হয়েছে। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপরে আমরা এসপিদেরও ওইরকম করছি কারে করে দিব। প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়, তো 64-এর থেকে আমরা 18 জন আমরা উঠে আনছি, 18 জনের জায়গায় আমরা নূতন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানেই তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেয়ে পড়ছে। পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার সচেষ্ট থাকবে বলে জানান কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা। পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আবার কিছু কিছু কুচক্রি থাকে যারা আমদানি করার জন্য পাগল হয়ে যায়। আলুর ক্ষেত্রে আপনারা জানেন কৃষকরা কিন্তু এবার আলুতে মাইর খেয়েছে, তারা কিন্তু ওরকম দাম পায় নাই, এখন কিছুটা দাম বাড়ছে, বাট তাও আমি বলবো যে আরও একটু বাড়া দরকার কৃষকের জন্য। আমনের ফলন খুবই ভালো হয়েছে, প্রায় 50% আমন ধান কিন্তু কাটা শেষ হয়ে গেছে এবং ডেইলি কিন্তু কাটতেছে, এটা বাড়তেছে। তো যদি কোনো রকমের বড় ধরনের কোনো সমস্যা না হয়, এবার আল্লাহ দিলে আমাদের আমনও বাম্পার হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগের পরিস্থিতি উন্নতি হবে এমন আশা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে রাজধানীর বিজিবির সদর দপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া আয়োজনে তিনি এই আশা করেন। এ সময় তিনি বলেন, কেউ ভোট প্রতিহত করতে চাইলে তা আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন, কেন্দ্রের ভিতরে চলছে ভোট গ্রহণ। এমন অবস্থায় বাইরে দলীয় কর্মীদের বিশৃঙ্খলা, তাদের ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা। এভাবেই জাতীয় নির্বাচনে সামনে রেখে প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করে বিজিবি। সংকটকালীন সময়ে এভাবেই পরিস্থিতি সামাল দেবে সংস্থাটি। পরে অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সন্তোষজনক নয়, তবে তফসিল ঘোষণার পর পরিস্থিতি উন্নতি হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে, এটা বলবো না। ভোটের তারিখ আসতে আসতে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতিমূলক কাজগুলো প্রায় সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। ভোটের মাঠে শান্তি শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকবে ইসির। এই প্রশিক্ষণ আমাদের নির্বাচনে বিশালভাবে একটা আমি বলবো যে প্রভাব ফেলবে এবং আইন শৃঙ্খলা রক্ষায়
এটার একটা বিশাল প্রভাব থাকবে। আমি আশা করি এই সব আইনশৃঙ্খলা বাহিনী মিলে, আমাদের সাংবাদিক ভাইয়েরা মিলে, এই যে আমাদের প্রায় 13 কোটি ভোটার মিলে আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি, আমরা এই যে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রায় 35,000 বিজিবি ও 1210 প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এর মধ্যে সীমান্তবর্তী 60টি উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করবে তারা। ভোট গ্রহণ উপলক্ষে ভোটের আগে ও পরে মোট 4 দিন দায়িত্ব পালন করার কথা রয়েছে সংস্থাটির। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে, এমনটাই প্রত্যাশা করে জার্মানি। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত ডিক্যাব টকে জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোডুজ এমন প্রত্যাশার কথা জানান। জার্মান রাষ্ট্রদূত বলেন, জুলাই সনদ অনুসারে সংস্কার প্রক্রিয়া চলমান থাকা প্রয়োজন। রাজনৈতিক দলগুলো সংস্কার প্রক্রিয়া নিয়ে অঙ্গীকারাবদ্ধ, যা নির্বাচনের পরেও চলমান থাকা দরকার। Which is a good number. A number that has increased over recent years. We have more than 20% of textile products sold in Germany are of Bangladeshi origin. So this is already a very strong foundation. দিনের আলোতে বেরিয়ে এসেছে রাজধানীর করাইল বস্তির ভয়াবহতার চিত্র। আগুন নিভলেও নেভেনি বাসিন্দাদের হাহাকার। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব কয়েকশো পরিবার। জীবন বাঁচাতে এক কাপড়ে বেরিয়ে আসা এসব মানুষ খাবার, পানি সহ নানা সংকটে দিনানিপাত করছে। পরিবার নিয়ে শেষ আশ্রয় খোলা আকাশের নিচে, নেই বিদ্যুৎ সংযোগও। তবে খাবার, পানি সহ মানবিক সহায়তা নিয়ে ছুটে এসেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতারা। রাজধানীর করাইল বস্তি ঘুরে আরও জানাচ্ছেন মিফতা গালিব। বহু কষ্টে তিল তিল করে জমানো নিত্য প্রয়োজনীয় জিনিস, শখের পণ্য এবং শ্রম ঘামে অর্জিত গচ্ছিত সামান্য অর্থ চোখের সামনেই তিলে তিলে পুড়ে ছাই হতে দেখছেন করাইল বস্তির বাসিন্দারা। রাতের ভয়াবহতার পর দিনের আলোতে শত শত পরিবারের বসতি ধ্বংসস্তূপ, আর এর মধ্যেই অনেকে খুঁজে ফিরছেন শেষ সম্বলটুকু, যদিও কিছু পাওয়া যায় ধ্বংসস্তূপ থেকে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর করাইল বস্তিতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় কারো কারো পরনে থাকা কাপড় ছাড়া আর কিছুই নেই অবশিষ্ট। পরিবার নিয়ে শেষ আশ্রয় খোলা আকাশের নিচে। সমস্ত কিছু পুড়ে গেছে, আর কিছু মাল যেগুলা না পাই এগুলা দেখা যায়, তাহলে বোঝা যায় ছুড়িয়ে নিচে গা। গরিব মানুষ, আর অটো চালায় ভাত খাইতাম, অটোটাও আমরা পাই নেই। ঘরে মাল সামানের কোনো কিছু নাই, আর যা আছে দেখা নেই যে পুড়ে রয়েছে। যা কামান্য আসিল, যা ছিল সম্পদ সবই গেছে গা। আমি কিছু নিতে পারি নাই, সব পুরা ছাই হয়ে গেছে গা। পরনে খালি এক সিটে কাপড় চোপড় যা আছে এই পর্যন্তই, আর কিছু নেই। ব্যবসার মালামাল যা ছিল সব পুড়ে গেছে। ঘরের কাপড় চোপড় শুধু এক লুঙ্গি এক গেঞ্জিতেই বের হয়ে গেছি। আমার সব পুড়ে গেছে, খালি এইটা আর আমার একটা সোয়েটার রেডি। খাবার, পানি সহ মানবিক সহায়তা নিয়ে ছুটে এসেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতারা। আমরা এই বিপদের ভিতর দিয়ে আমরা কাদা পেরে গিয়েছি, পানি নিয়ে যতটুকু পারি চেষ্টা করেছি মানুষের কাছে পৌঁছাতে। এখানে খাবার পানির খুবই সংকট। তাদের খাবারের ব্যবস্থা, তাদের বাসস্থান পুনর্বাসন করার জন্য যে সহযোগিতা করা দরকার, আমিরাত আমাদের পক্ষ থেকে সে সহযোগিতা আমাদের সর্বোচ্চ থাকবে। সহায় সম্বলহারা এসব মানুষকে পুনর্বাসনের পাশাপাশি আকস্মিক এই ঘটনার পেছনে ষড়যন্ত্র থাকলে তা খতিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্থানীয়দের। ধ্বংসস্তূপ দেখে মনে হতে পারে ঢাকার বুকে একখণ্ড গাজা। গতকাল বিকেলে করাইল বস্তিতে আগুন লেগে নিঃস্ব হয়েছে মানুষ। আস্তে আস্তে চোখের সামনেই পুড়ে ছাই হতে থাকে কয়েক হাজার পরিবারের স্বপ্ন। রাজধানীর করাইল বস্তি থেকে মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। ঢাকার করাইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এদিকে বিএনপি ক্ষমতায় গেলে আর্থিক খাতে বড় ধরনের সংস্কার এবং ইন্স্যুরেন্স খাত দলীয়করণ মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সব ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন রুহুল কবির রিজভী। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে।
বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি করি। সম্প্রতি বাউলদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অরিতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকারের আমলে দলীয়করণের কারণে আর্থিক খাতের এই করুণ অবস্থা। লুটপাটের কারণে আপনি চিন্তা করেন সেই পরিবারের অবস্থা কি হয়, এমনকি সেই ইন্স্যুরেন্স কোম্পানির অবস্থাও খুব খারাপ। আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্বভার দেয়, আমরা এটা চলতে দেব না। অন্যদিকে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বৈরাচারী, আক্রমণাত্মক, হিংসা পরায়ণ এবং একগুঁয়ে একজন শাসকের হাতে সেই রাষ্ট্র যে কোনো মানুষকে যে কোনোভাবেই তাকে পর্যুদস্ত করতে পারে, তাকে নানাভাবেই হয়রান করতে পারে। আমরা সেটাই দেখেছি। হেঁটে যাওয়া সুস্থ একজন মানুষ ক্রমান্বয়ে তার যেন জীবনী শক্তি দুর্বল হতে শুরু করে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। আমাদেরকে যে নতুন প্রেরণা দিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর মগবাজার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় 8 দলের ঘোষিত বিভাগীয় কর্মসূচি, আগামী জাতীয় নির্বাচন সহ দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। বড় ধরনের ভূমিকম্পে ঢাকায় গ্যাস বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তেমনটি হলে সেকেন্ডারি ইফেক্টে বেশি প্রাণহানি ঘটবে। তাই গ্যাস বিদ্যুৎ পরিষেবা অটো শাটডাউনের আওতায় আনার পরামর্শ তাদের। পাশাপাশি ঢাকায় অতি দ্রুত ঝুঁকিপূর্ণ বিল্ডিং চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে বলেও মত বিশেষজ্ঞদের। এস এম আরিফের রিপোর্টে বিস্তারিত। রিক্টার স্কেলে 5.7 মাত্রায় শুক্রবারের ভূমিকম্প কাঁপন ধরিয়েছে রাজধানীসহ দেশবাসীর মনে। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়। পরদিন শনিবার হওয়া 3টি ভূকম্পন নতুন করে মানসিক দুশ্চিন্তায় ফেলেছে ঢাকাবাসীকে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। যদি বড় মাত্রার ভূকম্পন হয় তবে রাজধানী ঢাকার অবস্থা কি হবে? এই অপরিকল্পিত নগরীতে একদিকে রয়েছে দালান ধসের আশঙ্কা, অপরদিকে বিস্ফোরণ। গ্যাস লাইন বিস্ফোরণজনিত ঝুঁকি দালান ধসের চেয়েও মারাত্মক হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। চিলিতে 1961-এ 10 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছিল। বেশিরভাগ লোক মারা গিয়েছিল কিন্তু আপনার হলো সেকেন্ডারি ইফেক্ট, মানে সেটা হলো ইলেকট্রিক্যাল এবং গ্যাসে। তারা কিন্তু কোর্টকে রিভাইভ করে এবং রিভাইভ করে তারা কিন্তু অটো শাটডাউন সিস্টেম তৈরি করে, মানে ইলেকট্রিক্যাল এবং হলো আপনার গ্যাসের। তো আমাদের কিন্তু এই সিস্টেমে যেতে হবে, কারণ ঢাকা শহরে যে পরিমাণ গ্যাস লাইন, যে পরিমাণ আছে, এগুলো আপনার হবেই, কারণ মিথেন গ্যাসের প্রেশার বেড়ে যাবে। বিস্ফোরণের ঝুঁকি উড়িয়ে দিচ্ছেন না বুয়েটের অধ্যাপক ডক্টর মেহেদি আহমেদ আনসারি। তবে তার মতে এখন প্রথম কাজ রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন নিরূপণ করে ব্যবস্থা নেয়া। এক্ষেত্রে সরকারি বেসরকারি দুই পক্ষের আন্তরিকতা প্রয়োজন। দুইটা কাজ ইমিডিয়েটলি করতে হবে। একটা হচ্ছে যে আমাদের ভবনগুলোর অবস্থা খুব ভালো নয়। প্রথম অবস্থা চিহ্নিতকরণ, যেহেতু একটা আর্থকুয়েক হয়েছে, কম বেশি তো ক্র্যাক আছে, বিল্ডিং ভাঙার মতো ক্র্যাক নেই, বাট ক্র্যাক আছে দেয়ালে। এইটা দেখে যদি আমরা আগে আইডেন্টিফাই করি যে কোন বিল্ডিংগুলো ক্র্যাক হতে, তার ওই বিল্ডিংগুলো একটু প্রবলেম আছে, সেইটা এখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি। রানা প্লাজার পরে আমরা প্রায় 3500 ফ্যাক্টরি বিল্ডিং চেক করে 1000 বিল্ডিংকে মজবুতীকরণ করেছি। এখন সেকেন্ড কাজ হচ্ছে কন্টিনজেন্সি প্ল্যান করা, অর্থাৎ একটা ঘটনা ঘটলে এরপরে মানুষ কীভাবে কাজ করবে। রাজুকের 2018 সালের তথ্যানুযায়ী রাজধানীতে অতি ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা 321টি। তবে বিশেষজ্ঞরা বলছেন এই তথ্য সঠিক নয়। সময়োপযোগী জরিপের মাধ্যমে প্রকৃত সংখ্যা
নিরূপণ করা অতীব জরুরি। প্রয়োজনে প্রণোদনা দিয়ে হলেও ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার কথা বলছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। মানুষকে ঠান্ডা করতে গেলে তার বাসাগুলো দেখে যদি একটা আশ্বস্ত করা যায়, তখনই মানুষ ঠান্ডা হবে বা বুঝবে যে তার বাসার সমস্যা নেই। কিন্তু না হলে কিন্তু সাইকোলজিক্যালি ট্রমার মধ্যে আছে। এখন 22 লাখ বিল্ডিংয়ের ভিতরে 300 বিল্ডিং নোহামলের ভাই, রানা প্লাজার পরে এটা দিছে। 300-র ভিতরে 3টা ভাঙতে দিছিল, এটাই ভাঙতে পারেনি ভাই। তার প্রণোদনা দিতে হবে যে ভাই আপনার বিল্ডিংটা খারাপ, আপনার বিল্ডিংটা ভাঙেন, এখানে আমরা 20 তলা 10 তলা বিল্ডিং করবো, অর্ধেক আপনি রেঁধে দেবো, অর্ধেক আপনি নেবেন। কিন্তু ওই লোকরা যদি ভাঙ্গা বলেন তোমারে কিছুই দিব না, এই করবো না, তখন তো সে করবে না। SM আরিফ, মাই টিভি, ঢাকা। 47তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন পরিবর্তন সহ সময় বাড়ানোর দাবিতে টানা আন্দোলনের পর অবশেষে পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না দেয়া, পুরনো ও নতুন পরীক্ষার্থীদের মধ্যে বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দমন পীড়নের কারণে ন্যায্য দাবি উপেক্ষিত হয়েছে। পরীক্ষার্থীদের দাবি, লিখিত পরীক্ষার নতুন সময়সূচি না বদলানোয় বহু শিক্ষার্থী বাস্তবিকভাবে পরীক্ষায় অংশ নেওয়ার মতো অবস্থায় নেই। তাই মানবিক বিবেচনা থেকে পরীক্ষাটি পিছিয়ে নেওয়ার আহ্বান আর গুরুত্ব পায়নি বলেই তারা বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। যখন ঠিক করে এটা পলিসি হিসেবে বাস্তবায়ন করবে, তখন তার জন্য পেটুয়া বাহিনী থাকে। সেই পেটুয়া বাহিনী নামিয়ে দিয়ে যে কোনো সরকার দমন করে ওই জিনিসটা, পলিসিটা এক্সিকিউশন করা হয়। আসলে আমাদের তো পেশি শক্তি নাই, আমরা কিছু করতে পারবো না। আমাদের সঙ্গে সবাই অভিনয় করতেছে, তাই আমরা একটাই কিছু করতে পারি যে আসলে যে যখন দেখবেন আপনারা স্বৈরাচার হয়ে যায়, তাদের কিছুদিন পর পতন হয়। হয়তোবা এরা হয়তো স্বৈরাচার হয়ে যাচ্ছে, দেখবেন এদেরও আর হয়তো পতন হবে এক সময়। দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়ায় অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ কয়লা খনিতে ধসের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকাল 10:30টার দিকে পার্বতীপুর ফুলবাড়ি মহাসড়ক সংলগ্ন খনির 2 নম্বর কোল ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। বড়পুকুরিয়া খনির কয়লা দিয়ে পার্শ্ববর্তী কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন যাবৎ তাপবিদ্যুৎ কেন্দ্রের 2 ইউনিটের উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় কয়লা খনিতে মজুদ কয়লা স্তূপের উচ্চতা বৃদ্ধির কারণে এই দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে খনির 3টি কোল ইয়ার্ডে প্রায় 5 লাখ মেট্রিক টন পাথর মজুদ রয়েছে বলে জানিয়েছেন বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব ফরাজি।